দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ও বিক্রয়মূল্য অধ্যায়ের মূল বইয়ের অঙ্কগুলো শেষ করার পরে এখন আমরা বিগত সালের বোর্ডে আসা অঙ্কগুলো করব। সকল বোর্ড 2018 সালের একটা কোশ্চেন, ইলিয়াস পারফিউম লিমিটেডের হিসাব বই থেকে 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে নিম্নোক্ত তথ্যাবলী সংগৃহীত হয়েছে। কাঁচামালের মজুদ 1/7/2016 8,500, কাঁচামালের মজুদ 31/12/2016 9,200, চলতি কার্যের মজুদ 1/7/16, চলতি কার্যের মজুদ 31/12, প্রারম্ভিকটাও রয়েছে, সমাপনীটাও রয়েছে। তৈরি পণ্যের মজুদ, তৈরি পণ্যের মজুদ প্রত্যেকটাই দুইটা করে, একটা প্রারম্ভিক একটা সমাপনী, এরকমভাবে। এইখানে এই পাশে আছে তৈরি পণ্য বিক্রয় 75,000 টাকা, কাঁচামাল ক্রয় 6,000, প্রত্যক্ষ মজুরি 5,500, কলকব্জা ও যন্ত্রপাতির অবচয় 5,000, প্রত্যক্ষ খরচ 2,000, কারখানা খরচ 5,000, বিক্রয় কর্মীদের বেতন ও কমিশন 3,000। তো ক নম্বরে বলছে যে ব্যবহৃত কাঁচামালের খরচ নির্ণয় করো, উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করো, ইলিয়াস পারফিউমের নিট পরিচালন মুনাফা নির্ণয় করো। তার মানে বিশদ আয় বিবরণী করতে হবে। তো ব্যবহৃত কাঁচামালের খরচ নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা, আমরা যদি মূল বইয়ের অঙ্কটার সেই ছাড়টা, যেটা তোমাদেরকে আমরা বারবার করে বলি যে অধ্যায় করার জন্য উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, এই ছাড়টা খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের ক নম্বরে বলছে ব্যবহৃত কাঁচামালের খরচ নির্ণয়, ব্যবহৃত কাঁচামালের খরচ নির্ণয় করো। তো তোমরা দেখো যে ব্যবহৃত কাঁচামালের খরচটা কিভাবে নির্ণয় হয়। ব্যবহৃত কাঁচামালের খরচ, এই যে টাকাটা, এই টাকাটা কিভাবে নির্ণয় হবে। কাঁচামালের প্রারম্ভিক মজুদ, তার সাথে যোগ দিব কাঁচামাল ক্রয়, পরিবহন থাকলে যোগ দিব, বাদ দিব কৃত কাঁচামাল ফেরত, বা কাঁচামালের সমাপনী মজুদ। তা আমাদের এইখানে কিন্তু সবগুলোই আছে, মোটামুটি অনেকগুলোই আছে। যেমন কাঁচামালের প্রারম্ভিক মজুদ আছে, তারপরে তোমার কাঁচামাল ক্রয় আছে, কাঁচামালের সমাপনী মজুদটাও রয়েছে। তাহলে আমরা কাঁচামালের প্রারম্ভিক মজুদের সাথে কাঁচামাল ক্রয় যোগ দিব, পরিবহন থাকলে যোগ দেব, ফেরত থাকলে বাদ দিব, আর আরেকটা বাদ দিব হলো কাঁচামালের সমাপনী মজুদ। তাহলে আমরা পেয়ে যাব ব্যবহৃত কাঁচামালের খরচ। তো চলো শুরু করি। আমরা লিখব ক নাম্বার। ক নাম্বার দিয়ে আমরা এইখানে এই কথাটা লিখব, ব্যবহৃত কাঁচামালের খরচ নির্ণয়। ব্যবহৃত কাঁচামালের খরচ বা ব্যয় নির্ণয়। তো আমরা ছোট্ট একটা ঘর করব অঙ্কটা করার জন্য, দুইটা টাকার ঘর, আর আমরা একটা মূল হিসাবের ঘর করব আর কি। এই তো। তো প্রথম ঘরে আমরা লিখব বিবরণ, তারপরে দুইটা টাকার ঘর। প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে তোমরা দেখছো প্রথমে কি আসবে, প্রথমে আসবে কাঁচামালের প্রারম্ভিক মজুদ। আবার যদি তোমাদের দেখাই, ব্যবহৃত কাঁচামালের খরচ নির্ণয় করার জন্য কাঁচামালের প্রারম্ভিক মজুদ প্রথমে আসবে। তাহলে আমরা লিখব প্রথমে কাঁচামালের মজুদ। আমাদের যে অঙ্ক আছে সেই অঙ্কের এই যে দেখো কাঁচামালের মজুদ প্রারম্ভিক, এই যে প্রারম্ভিক কিভাবে বুঝলাম, যে 1 তারিখ, তাই তো। তাহলে আমরা লিখব এই লেখাটা লিখব, এখান থেকে কপি করি। টাকার পরিমাণ হলো 8,500। আচ্ছা, তারপর কাঁচামালের প্রারম্ভিক মজুদের সাথে আমাদেরকে যোগ দিতে হবে কাঁচামাল ক্রয়। এই যে দেখো এখানে কাঁচামাল ক্রয় আছে, তাহলে আমরা যোগ লিখব কাঁচামাল ক্রয়। টাকাটা কত? টাকাটা হলো 6,000, এখানে লিখব 6,000। তো আমরা এই টাকাটা যোগ দেব। তাহলে 8 আর 6 কত? 14,000।
যোগ দিলাম, 14,000 পেলাম। তারপরে এখান থেকে এই 14,000 থেকে আমরা কি বাদ দিব? আমরা বাদ দিব যেহেতু আমাদের এখানে পরিবহন নাই, দেখো তোমাদেরকে আবার যদি দেখাই, কাঁচামাল ক্রয়ে যোগ দিলাম, পরিবহন নাই, ফেরতও নাই, তাহলে এখন আসবে কাঁচামালের সমাপনী মজুদ। কাঁচামালের সমাপনী মজুদটা আছে আমাদের কাঁচামালের, এই যে কাঁচামালের সমাপনী মজুদ, সমাপনী কীভাবে বুঝলাম? 31/12। তাহলে এই কাঁচামালের সমাপনী মজুদটা আমরা বাদ দিব, বাদ, এখানে লিখব কাঁচামালের সমাপনী মজুদ। এই 14,000 থেকে বাদ দিব সেই টাকাটা 9,200। টাকা যদি আমরা বাদ দিই, এটা আমরা ব্র্যাকেটে লিখব, হ্যাঁ এখানে একটা শূন্য কমবে, 9,200 টাকা বাদ দেব। তাহলে 9,200 টাকা বাদ দিলে 5,300 টাকা হবে। ও হ্যাঁ, এখানে একটু ভুল হয়েছে, 8,500, তাহলে এখানে হবে 14,500। 14,500, 9,200 বাদ দিলে হবে 5,300। তাহলে এই 5,300 টাকাটাই হলো আমাদের ব্যবহৃত কাঁচামাল খরচ, ব্যবহৃত কাঁচামালের খরচ। তাহলে আমরা এখানে নিচে একটা শিরোনাম দেব, শিরোনাম দেব হলো ব্যবহৃত কাঁচামালের খরচ, ব্যবহৃত কাঁচামালের খরচ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আসলে অঙ্ক করার কোনো বিকল্প নেই শিক্ষার্থীরা, আমরা বারবার করে বলি মেন বইয়ের সাথে সংশ্লিষ্ট থাকতে হবে তোমার। তাহলে আমরা এই যে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণীর পুরোটা কিন্তু আসে নাই, এই এতটুক নিয়ে আমাদের ক নম্বর করতে বলছে। এরকমভাবেই আসলে অঙ্কগুলো হয়। এরপরে উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয়, তার মানে এই বাকি অংশটুকু, এই যে দেখো, এই যে উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয়, উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয়, তার মানে এই ব্যবহৃত কাঁচামাল ব্যয় তো আমরা করে ফেললাম। আমরা এখন এর সাথে প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ দিলে পাবো মুখ্য ব্যয়। তারপরে মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয়, এগুলো যোগ দিব। চলতি কার্যের প্রারম্ভিক মজুদ, চলতি কার্যের সমাপনী মজুদ, হ্যাঁ এইগুলো যোগ বিয়োগ দেওয়ার পরে আমরা উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী পাবো। তাহলে এখন আমাদের যেই কাজটা করতে হবে সেটা হলো একটা উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণীর গড় কাটবো। তা আমরা এই ঘরটাকেই কপি করে নিই, এই ঘরটা আমরা এই ঘরটাকে কপি করে নিলাম। এটাকে আমরা লিখব খ নম্বর, খ নম্বর দিয়ে নিচে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব ইলিয়াস পারফিউম, ইলিয়াস পারফিউম লিমিটেড এর উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী। তারপরে তারিখটা লিখব 31/2016 সালের 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য, সমাপ্ত অর্থ বছরের জন্য, অর্থ বছরের জন্য। আচ্ছা, এভাবে আমরা এখানে আরেকটা আমাদের ঘর লাগবে। তো যাই হোক, আমরা ব্যবহৃত কাঁচামালটা আমরা এই কথাটা রাখবো, কারণ ব্যবহৃত কাঁচামালের পরবর্তী ধাপটাই আসলে, যে আমরা আবার তোমাদেরকে দেখাই, ব্যবহৃত কাঁচামালের পরবর্তী ধাপটাই উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করতে লাগবে। তো ব্যবহৃত কাঁচামালের সাথে এগুলো যোগ দিব, যোগ বিয়োগ হবে আর কি। তাহলে আমরা লিখব ব্যবহৃত কাঁচামাল খরচ, এটা কোথা থেকে পাইছি? এটা ক থেকে পাই, তাহলে ক হতে প্রাপ্ত। আমরা এই টাকাগুলো মুছে দিই। টাকাটা ছিল কত? 5,300। এই 5,300 আমরা শেষ ঘরে লিখে দিই, 5,300।
আচ্ছা, এর সাথে কি কি যোগ হবে, যোগ বিয়োগ হবে? এর সাথে যোগ হবে প্রত্যক্ষ যেই খরচগুলো আছে, দেখো প্রত্যক্ষ মজুরি অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো যোগ হবে। তাহলে আমরা লিখব যোগ, দেখো প্রত্যক্ষ মজুরি রয়েছে, এই যে প্রত্যক্ষ মজুরি ৫,৫৬০, তাহলে লিখব যোগ প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ মজুরি দ্বিতীয় ঘরে দিই ৫,৫৬০, আচ্ছা। এরপর প্রত্যক্ষ মজুরির পরে এই যে প্রত্যক্ষ খরচ আছে ২,০০০ টাকা, প্রত্যক্ষ খরচ ২,০০০ টাকা প্রত্যক্ষ খরচ। আচ্ছা, এই টাকাটা আমরা যোগ দিব। তো যোগ দিলে আসবে ৫,০০০ আর ২,০০০ ৭,৫৬০, ৭,৫৬০। তো ৭,৫৬০ টাকা আমরা যোগ দিব। দেখো ব্যবহৃত কাঁচামালের খরচের সাথে এই প্রত্যক্ষ খরচগুলো যোগ দিলে হবে মুখ্য ব্যয়। এই যে দেখো, আমরা তোমাদের বইটা দেখাই। দেখো, ব্যবহৃত কাঁচামাল খরচের সাথে প্রত্যক্ষ যে খরচগুলো, প্রত্যক্ষ মজুরি অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ দিলে হবে মুখ্য ব্যয়। তাহলে আমরা এখন এখানে লিখব, এখানে যে টাকাটা পাবো সেই টাকাটা লিখব মুখ্য ব্যয়। তাহলে আসবে কত? ৫ × ৩ = ৮, ৭ × ৫ = ১২, ১২,৮৬০, ১২,৮৬০ টাকা। তো ১২,৮৬০ টাকাটা কি হবে? ১২,৮৬০ টাকাটা হবে মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় যোগ হলে উৎপাদন ব্যয় হবে। তাহলে আমরা দেখি যে আমাদের কারখানার উপরিব্যয়ের মধ্যে কি কি আছে। তো আমরা এখানে আগে একটা শিরোনাম দেব, কারখানার যোগ কারখানার উপরিব্যয়, কারখানার উপরিব্যয়। কারখানার উপরিব্যয়ের মধ্যে আছে তোমার কারখানার খরচ রয়েছে, আর আছে কলকব্জা যন্ত্রপাতির অপচয়। এই দুইটা, কলকব্জা এবং যন্ত্রপাতির অপচয় ৫,০০০ টাকা। তাহলে নিয়ে আসি এখানে ৫,০০০ আমরা এই ঘরে লিখব ৫,০০০। আরেকটা আছে কারখানা খরচ, এটাও ৫,০০০, কারখানা খরচ এটাও ৫,০০০, কারখানা খরচ এটাও ৫,০০০। তাহলে আমাদের যোগফলে আসবে কত? ১০,০০০। আমরা এখানে ১০,০০০ টাকা লিখব। তাহলে এই ৫,০০০ আর ৫,০০০ ১০,০০০। তাহলে মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় যোগ দিলে কি আসবে? উৎপাদন ব্যয় আসবে। তাহলে এই ঘরে হবে উৎপাদন ব্যয়। ১২ আর ১০ কত? ২২, ২২,৮৬০ টাকা, ২২,৮৬০। তাহলে এই ২২,৮৬০ এর নামটা কি? এই ২২,৮৬০ এর নাম হলো উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়। এরপর এই যে দেখো উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়ের সাথে যোগ দিব চলতি কার্যের প্রারম্ভিক মজুরটা যোগ দিব আর সমাপনী মজুরটা বাদ দিব। তাহলে আমরা লিখব, এই যে আছে আমাদের দেখো, এই যে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ ৩,৫০০, চলতি কার্যের সমাপনী মজুদ ২,৫০০। তাহলে এখানে আমরা চলতি কার্যের প্রারম্ভিক মজুরটা যোগ দিব। তাহলে আমরা এখানে লিখব যোগ, যোগ এটাই লিখে দিব চলতি কার্যের প্রারম্ভিক মজুদ। চলতি কাজের মজুদি লিখি, ১ তারিখ দেখলেই বোঝা যাবে যে এটা প্রারম্ভিক মজুদি। তাহলে এটা কত? ৩,৫০০, ৩,৫০০। তাহলে আমরা এই ঘরে লিখব ৩,৫০০।
তাহলে আমরা এটা যোগ দিব। সিঙ্গেল করে দিই। হ্যাঁ, ৩,৫০০ টাকা যোগ দিব। যোগ দিলে কত হবে? ২২ এখানে ৮ ৫ ১৩, ৩ হাতে ১, ৩ এর ৪, ৪ দিয়ে ৬, তাহলে ২৬,৩৬০। ২৬,৩৬০। হ্যাঁ, এর সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ দিছি। চলতি কার্যের সমাপনী মজুদটা বাদ যাবে। এই যে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ বাদ হবে চলতি কার্যের সমাপনী মজুদ। তাহলে এখন আমরা লিখব বাদ। আমরা লিখব বাদ চলতি কার্যের এই যে সমাপনী মজুদ ৩১ তারিখেরটা ২৫০০ টাকা, এটা বাদ দিব। আর এইখান থেকে আমরা ২৫০০ টাকা বাদ দেব। চলতি কার্যের সমাপনী মজুদ এই টাকাটা আমরা বাদ দেব। আচ্ছা, তাহলে ২৫০০ টাকা বাদ দিলে কত হবে? ২৩,৮৬০। ২৩,৮৬০। এই ২৩,৮৬০ টাকা এটাই আমাদের তাহলে ২৩,৮৬০ এটা হবে উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয় হলো ২৩,৮৬০ টাকা। যে আমাদের উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে, তো আমরা দেখলাম যে উৎপাদিত পণ্যের ব্যয় ২৩,৮৬০ টাকা। হ্যাঁ, এইভাবে আমরা ক্ষয়ের অঙ্কটা করলাম। এরপর আমরা গয়ের অঙ্কটা করব। আমরা এটা কপি করে নিই। একই রকম ঘর, আয় বিবরণী করব। কেন আয় বিবরণী করব? কারণ বলা আছে ইলিয়াস পারফিউমের নিট পরিচালন মুনাফা নির্ণয়। তাহলে নিট পরিচালন যে মুনাফাটা নির্ণয় করব সেটার জন্য আমাদেরকে আয় বিবরণী করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিট পরিচালন মুনাফা নির্ণয় করব, তাহলে আমাদেরকে আয় বিবরণী, বিশদ আয় বিবরণী করতে হবে। তো বিশদ আয় বিবরণীর মধ্যে প্রথমে বিক্রয় দিয়ে শুরু করব, ফেরত থাকলে বাদ যাবে। বাদ দিলে যে টাকাটা হবে সেটা হলো নিট বিক্রয়, তার থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। কিন্তু আমাদের অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় নাই। এই বিক্রিত পণ্যের ব্যয়টা কিন্তু নির্ণয় করতে হবে। আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করে? এই যে দেখো, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ উৎপাদিত পণ্যের ব্যয়, তার সাথে তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ দিব, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হবে। তার মানে আমাদেরকে আয় বিবরণী করার আগে আমাদেরকে করতে হবে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। তো এটা আমরা ইয়ের মধ্যে করতে পারি, খসড়ার মধ্যে বা রাফের মধ্যেও করতে পারি। অঙ্কের মধ্যে করে দিলেই কিন্তু ভালো হয়। তো আমরা এখন যেহেতু আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নাই, তাহলে আমরা একটা বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী করে ফেলি। বিক্রিত পণ্যের ব্যয়, অথবা তুমি এটা একটা কাজ করতে পারো, বিক্রিত পণ্যের ব্যয় তুমি সূত্রের মাধ্যমেও ঘর না করেও করে ফেলতে পারো। তাহলে কিভাবে? তুমি যেটা করবে সেটা হলো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, তার সাথে উৎপাদিত পণ্যের ব্যয় যোগ করবে, আর তৈরি পণ্যের সমাপনী মজুদটা বাদ দিবে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করে। তাহলে আমরা একটা সূত্রটা লিখতে পারি। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় সমান তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ উৎপাদিত পণ্যের ব্যয় বাদ তৈরি পণ্যের সমাপনী মজুদ। তাহলে সূত্রের মাধ্যমেই করে ফেলি, এটা আমাদের জন্য সহজ হবে। তো আমরা এখন গ নম্বর অঙ্ক করব। তার আগে আমরা নিচে দিয়ে গ নম্বর অঙ্কের জন্য মোটামুটি একটা ঘর খাটবো। নিচে দিয়ে আমরা একটু এই কাজটা করব, বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা নির্ণয় করব। আমরা এখানে লিখব বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব কিভাবে? সূত্রটা আমরা যে সূত্রটা এখানে দেখলাম সেটাই আমরা লিখব। আমরা দেখলাম তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ উৎপাদিত পণ্যের ব্যয়। হ্যাঁ, এই কথাটা লিখব, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, তৈরি পণ্যের
প্রারম্ভিককে একটু সংক্ষেপে লিখি। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ উৎপাদিত পণ্যের ব্যয়। এই যে উৎপাদিত পণ্যের ব্যয়, এইটা উৎপাদিত পণ্যের ব্যয় বিয়োগ দেব তৈরি পণ্যের সমাপনী মজুদ। তৈরি পণ্যের সমাপনী মজুদ এটা এইখানে লিখি। তো এই প্রারম্ভিকের জায়গায় সমাপনী লিখব, সমাপনী মজুদ, তৈরি পণ্যের সমাপনী মজুদ। তো দেখো শিক্ষার্থীরা, এখানে কি কি যোগ বিয়োগ হচ্ছে আমরা একটু সেগুলো দিকে ভালো করে খেয়াল করব। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, তো আমাদের তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ রয়েছে প্রশ্নে। তো দেখো তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ কত রয়েছে। তৈরি পণ্যের, এই যে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ রয়েছে ৬৫০০ টাকা। তাহলে আমরা এখানে লিখব ৬৫০০। আমরা এখানে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদে লিখব ৬৫০০। তার সাথে আমরা যোগ দেব উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয় ২৩৮৬০। ২৩৮৬০। আর বাদ দিব, বিয়োগ দিব তৈরি পণ্যের সমাপনী মজুদ। আমরা দেখি তৈরি পণ্যের সমাপনী মজুদ প্রশ্নে কত দেওয়া আছে। তৈরি পণ্যের সমাপনী মজুদ ৩১ তারিখ ২৫০০ টাকা। ২৫০০ টাকা বাদ যাবে ২৫০০। তো ২৫০০ টাকা যদি আমরা বাদ দিয়ে এখন যোগ বিয়োগ করি, প্রথমে যোগ দিব ২৩৮৬০ আর ৬৫০০। ক্যালকুলেটরে যোগ দিবা তোমরা। এখানে ৬০ ৮ ৫ ১৩ ৩, তারপরে হাতে রইল ১, ২৩-এর ২৪, ২৪-এর ৬ হলো ৩০। তাহলে ৩০৩৬০। ৩০৩৬০ টাকা থেকে বিয়োগ যাবে ২৫০০। ২৫০০ টাকা বিয়োগ যাবে। তাহলে আমাদের আসতেছে হলো ২৫০০ টাকা বিয়োগ দিলে ২৭৮৬০। ২৭৮৬০ টাকা হলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। এবার আমরা অঙ্ক শুরু করতে পারি। আমরা ইলিয়াস পারফিউমের উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী জায়গায় লিখতে পারি। কি লিখতে পারি, ওই উপরে লেখা আছে কি বের করতে হবে, নিট পরিচালন মুনাফা, তার মানে আয় বিবরণী। তাহলে আমরা লিখব বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী। তারিখটা ২০১৬ সালের আগের মতোই থাকবে। তা আমরা আয় বিবরণীটা শুরু করব কি দিয়ে, বিক্রয় দিয়ে। তৈরি পণ্যের, এই যে তৈরি পণ্যের বিক্রয়, তৈরি পণ্যের বিক্রয় ৭৫,০০০। তাহলে আমরা এখানে লিখব তৈরি পণ্যের বিক্রয়। আচ্ছা আমরা এগুলো মুছে দিই। হ্যাঁ, তাহলে আমরা লিখব তৈরি পণ্যের বিক্রয়। তৈরি পণ্যের বিক্রয় হলো ৭৫,০০০ টাকা। ৭৫,০০০ টাকা তৈরি পণ্যের বিক্রয়। তৈরি পণ্যের বিক্রয় শিক্ষার্থীরা, তৈরি পণ্যের বিক্রয় থেকে ১৩ যদি থাকে তাহলে বাদ দিব। তাহলে হবে নিট বিক্রয়। বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিব। তাহলে এখানে যেহেতু ফেরত নাই, তাহলে এই বিক্রয়টাই হলো নিট বিক্রয়, তার থেকে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা লিখব বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা যদি বাদ দিই, তাহা বিক্রিত পণ্যের ব্যয় এই যে একটাকে ২৭৮৬০ টাকা বাদ দিব। বাদটা আমরা ব্র্যাকেটে লিখব। হ্যাঁ, এটা বাদ দিব। আচ্ছা, তাহলে এখানে টাকাটা আমরা যোগফল ৪৭,১৪০।
47,140, আমার কাছে ক্যালকুলেটর আছে, আমি সেটা চোখ দিয়ে দেখলাম। 47,140 টাকা, এটা হলো মোট মুনাফা। এটার নাম কি? এটার নাম হলো মোট মুনাফা। আচ্ছা, এরপর আমরা চলে যাই আমাদের সেই ঘরটার সাহায্য নিই। মোট মুনাফা, মোট মুনাফার থেকে পরিচালন ব্যয়টা বাদ দিব, পরিচালন ব্যয়গুলো বাদ দিয়ে দেব। তাহলে এখন আমরা লিখব বাদ পরিচালন ব্যয়, বাদ পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয়ের মধ্যে কি কি আছে আমরা একটু প্রশ্নতে ফিরে যাই। এই যে আছে দেখো, বিক্রয় কর্মীদের বেতন ও কমিশন, এইটা 3,000 টাকা একটাই। এই 3,000 টাকাটা আমরা কি করব? বাদ দিয়ে দিব, যেহেতু আর কোনো খরচ নেই, তাহলে আমরা এখানে 3,000 টাকা বাদ দিয়ে দেব। তাহলে 3,000 টাকা বাদ দিলে কত আসবে? 44,140, 44,140। এই 44,140 টাকাটাই হলো আমাদের পরিচালন মুনাফা। হ্যাঁ, পরিচালন ব্যয় বাদ দিব, তাহলে পরিচালন ব্যয় বাদ দিলে নিট পরিচালন মুনাফা। আমাদের যে অঙ্কে বলছে যে নিট পরিচালন মুনাফা নির্ণয় করা, তাহলে আমরা বলবো নিট পরিচালন মুনাফা হলো নিট পরিচালন মুনাফা। তাহলে এই আমাদের অঙ্ক। শিক্ষার্থীরা, তোমরা অঙ্কটা খুব মনোযোগ দিয়ে করে ফেলবে। আমরা আগামী ভিডিওতে আরেকটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফিজ।